প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের তরঙ্গ ও শব্দ অধ্যায়ের খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটি সিকিউ প্রবলেম সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, আসুন তাহলে আমরা শুরু করি। আমরা স্ক্রিনে যে সিকিউ প্রবলেমটি দেখতে পাচ্ছি, এটি 2023 সালে যশোর বোর্ডে পরীক্ষায় আসছিল। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকটিতে বলা হচ্ছে দুটি দৃশ্যকল্পের গল্প, যেখানে প্রথম দৃশ্যকল্পে বলা হচ্ছে পি মাধ্যমে শব্দের বেগ কিউ মাধ্যমে শব্দের বেগের চেয়ে 3 গুণ বেশি। তার মানে সহজ হিসাব, পি মাধ্যমে শব্দের বেগ বেশি কিউ মাধ্যমের থেকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, বলা হচ্ছে কিউ মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হচ্ছে উভয় মাধ্যমে শব্দের উৎস একই। তার মানে একই উৎস দ্বারা একবার পি মাধ্যমে শব্দ করা হয়েছে আর একবার কিউ মাধ্যমে শব্দ করা হয়েছে। উৎস একই থাকলে ফ্রিকোয়েন্সি একই থাকবে, কিন্তু মাধ্যম ভিন্ন হওয়ার কারণে বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দৃশ্যকল্প 2-এ বলা হচ্ছে একটি চিত্রের কথা, যেখানে চিত্রে আমরা একটি প্রতিফলক পৃষ্ঠ দেখতে পাচ্ছি। প্রতিফলক পৃষ্ঠ থেকে 20 মিটার সামনে এগিয়ে এস একটি শব্দ উৎস দেখতে পাচ্ছি। ওই স্থানের ওই মুহূর্তের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রিয় শিক্ষার্থীরা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য শব্দের বেগকে 330 মিটার পার সেকেন্ড ধরা হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন দৃশ্যকল্প 1 আর 2 এর সাহায্যে আমরা গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, গ নং প্রশ্নে বলছে দৃশ্যকল্প 1 হতে, তার মানে আমাদের এখানে দৃশ্যকল্প 2 এর কোনো প্রয়োজন নেই যদি আমরা গ দাগটা সলভ করতে চাই। ওকে, এবং বলা হচ্ছে পি মাধ্যমে শব্দ উৎসের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে পি মাধ্যমেও তো একটা তরঙ্গ তৈরি হয়েছে যার বেগ কিউ মাধ্যমের থেকে আলাদা, তাহলে সেখানে তরঙ্গ দৈর্ঘ্য কত এটা আমাকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমে আমরা গ নং যখন সলভ করব তখন আমরা কিছু তথ্য সংগ্রহ করতে চাই। তো আমি প্রথমে ধরে নিচ্ছি যে ধরা যাক উৎসের কম্পাঙ্ক, শব্দ উৎসের কম্পাঙ্ক। ওকে, কম্পাঙ্ক হচ্ছে এফ। ঠিক আছে, যেহেতু একই উৎস দিয়ে ভিন্ন মাধ্যমে শব্দ করা হয়েছে, তাহলে উৎস একই থাকার কারণে পি মাধ্যমে কম্পাঙ্ক এফ পি বা কিউ মাধ্যমে কম্পাঙ্ক এফ কিউ এটা ধরে নেওয়ার দরকার নেই। আমরা ধরে নিচ্ছি একই উৎস যেহেতু তাদের কম্পাঙ্ক এফ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো এখানে বিবেচনা করব যে কিউ মাধ্যমে বেগ, ঠিক আছে, ইকুয়াল টু ভি কিউ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে বলা হচ্ছে পি মাধ্যমে শব্দের বেগ কিউ মাধ্যমের শব্দের বেগের 3 গুণ, কিন্তু কিউ মাধ্যমের শব্দের বেগটা কত এটা তো আমরা জানি না, তাই না? তাই কিউ মাধ্যমের শব্দের বেগটা আমরা ধরে নিয়েছি। তাহলে যদি কিউ মাধ্যমের শব্দের বেগ ভি কিউ হয়, তাহলে পি মাধ্যমে আমরা বেগটা কত পাবো? প্রিয় শিক্ষার্থীরা, পি মাধ্যমে আমরা বেগটা পাবো হচ্ছে ভি কিউ প্লাস 3 গুণ, তার মানে 3 ইন্টু ভি কিউ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু বুঝতে হবে আমাদেরকে কিন্তু কোনোভাবেই বলা হয়নি যে পি মাধ্যমের শব্দের বেগ কিউ মাধ্যমের শব্দের বেগের 3 গুণ, সেটা বলা হয়নি, বলা হয়েছে 3 গুণ বেশি। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, কিউ মাধ্যমে শব্দের বেগ তো ভি কিউ ছিল, তাহলে ভি কিউ এর থেকেও 3 গুণ বেশি। বেশি বলছে, বেশি শব্দটা এখানে ইম্পর্টেন্ট। তার মানে আমরা এখানে বলতে পারি পি মাধ্যমে শব্দের বেগ কিউ মাধ্যমে শব্দের বেগের চেয়ে 4 গুণ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি যে ভিপি ইকুয়াল টু 4 ইন্টু ভি কিউ। ওকে, আশা করছি আমরা এটুকু সবাই বুঝতে পেরেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি শব্দের বেগ এবং
তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটি হচ্ছে ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে শব্দের বেগও তত বেশি হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে স্পষ্ট একই উৎস দিয়ে পি এবং কিউ মাধ্যমে শব্দ করা হয়েছে, তার মানে ফ্রিকোয়েন্সি সেম, কিন্তু মাধ্যম ভিন্ন হওয়ার কারণে এখানে বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ভিন্ন হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাই আমরা লিখতে পারি যে ভিপি ভাগ ভি কিউ ইকুয়াল টু ল্যামডা পি ভাগ ল্যামডা কিউ। এটার মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, পি মাধ্যমে শব্দের বেগ, কিউ মাধ্যমের শব্দের বেগ এবং পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য আর কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটি সম্পর্ক আমরা এখানে ব্যবহার করেছি, যেখানে ফ্রিকোয়েন্সি আমরা মনে রাখবো একই। ঠিক আছে, তাহলে আমরা এই সমীকরণটা, আমরা এই যে সূত্রটা এখানে দেখতে পাচ্ছি, এই সূত্রটা আমরা শুধুমাত্র তখন ব্যবহার করতে পারবো যখন উৎস একই হবে, কিন্তু মাধ্যম ভিন্ন হবে, শব্দ উৎপন্ন যে হবে সেই মাধ্যম আলাদা হবে। ঠিক আছে, যে মাধ্যমে শব্দ উৎপন্ন করতে হবে আমাদেরকে, ওই মাধ্যম আলাদা আলাদা হবে, কিন্তু যেটা দিয়ে আমরা শব্দ তৈরি করব সেটা একই থাকবে। তাহলে আমরা শব্দের বেগ এবং তরঙ্গের মধ্যে এই কিউট সম্পর্কটি লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা মান বসাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে ল্যামডা পি বের করা। তাহলে আমরা একবারে সমীকরণটাকে একটু সহজ করে নিব। ল্যামডা পি ইকুয়াল টু, আমরা কিভাবে এটা লিখি, ভিপি ভাগ ভি কিউ ইন্টু ল্যামডা কিউ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ল্যামডা পি ইকুয়াল টু এভাবে লিখতে পারি। এখন আমরা মান বসালেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, ভিপি, পি মাধ্যমে বেগ 4 ইন্টু ভি কিউ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবং ভি কিউ তো ভি কিউই, মানে কিউ মাধ্যমে শব্দের বেগ, এটা তো আর কোনো কিছু হয়নি। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা কিউ, এটা আমাদেরকে দেওয়া আছে, আমাদেরকে বলা আছে ল্যামডা কিউ হচ্ছে 15 সেন্টিমিটার। এখানে আমরা আর একক চেঞ্জ করি নাই প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা আমরা ল্যামডা কিউ এর পরিবর্তে 15 বসিয়ে দিলাম। কেমন? তাহলে এখানে কিউ মাধ্যমে শব্দের বেগ ভ্যানিশ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে থাকে 4 ইন্টু 15, তার মানে আমরা এখানে বলতে পারি 60, এককটা হচ্ছে সেন্টিমিটার, কারণ আমরা সেন্টিমিটার একক এখানে কিন্তু চেঞ্জ করি নাই। আর এখানে ভি পি আর ভি কিউ একই জাতীয় রাশি, ফলে ওদের এককটা কাটাকাটি হয়ে গিয়েছে, তার মানে ল্যামডার এককটাই এখানে এখন ব্যবহৃত হবে সরাসরি। কেমন? তাহলে আমরা এখানে বলতে পারি যে ল্যামডা পি ইকুয়াল টু 60 সেন্টিমিটার, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বলা হয়েছে দৃশ্যকল্প 1 হতে পি মাধ্যমে শব্দ উৎসের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা সেইভাবে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করেছি। আমরা মনে রাখবো এখানে যে যদি উৎস একই থাকে এবং মাধ্যম ভিন্ন হয়, তাহলে তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটিকে আমরা, মানে দুটি মাধ্যমের সম্পর্কটিকে আমরা এভাবে লিখতে পারি, ভিপি ভাগ ভি কিউ ইকুয়াল টু ল্যামডা পি ভাগ ল্যামডা কিউ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ নম্বর প্রবলেমটি সলভ করে ফেললাম। এখন আমরা ঘ নং প্রবলেমটি সলভ করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঘ নং প্রবলেমে বলা হয়েছে দৃশ্যকল্প 2, তার মানে আমাদের যে চিত্রটি এখানে দেওয়া আছে, এই চিত্রটি দিয়েই আমাদের ঘ নম্বরটা সলভ করতে হবে। তো আমাদের চিত্রে কি কি দেওয়া আছে এটা আমরা একটু লিখি। তা আমরা বলতেছি এখানে বলা হয়েছে প্রতিফলক পৃষ্ঠ থেকে উৎসের দূরত্ব, তার মানে এটা হচ্ছে ডি ইকুয়াল টু আমাদের বলা হয়েছে 20 মিটার। এটা আপনারা এসও ধরে নিতে পারেন, ইচ্ছা আপনাদের। কেমন প্রিয় শিক্ষার্থীরা, এরপরে বলা হচ্ছে এখানে টেম্পারেচার, তার মানে আমরা বলতে পারি এখানে টি ইকুয়াল টু 25 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের আপাতত আর কোনো তথ্য প্রয়োজন হচ্ছে না অঙ্কটা সলভ করার জন্য। আমরা দেখি প্রশ্নে কি বলছে। আমাদের প্রশ্নে বলছে যে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা এটা বের করতে হবে। আমাদের প্রশ্নে বলছে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা এটা দুইভাবে বের করা যায়।
একটা হচ্ছে দূরত্ব বের করে প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব, এটা বের করে দেখা যায়। আরেকটা বের করে দেখা যায়, সেটা হচ্ছে টাইম। তার মানে প্রতিধ্বনি শোনার সময় যদি 0.1 সেকেন্ডের কম আসে তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না, কিন্তু 0.1 সেকেন্ডের বেশি আসলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। আমরা এখানে সময় নির্ণয় করে অঙ্কটা সলভ করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানি একটা সমীকরণ আমাদের কাছে আছে, সেটি হচ্ছে শব্দের বেগ এবং তাপমাত্রার মধ্যে একটি সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, শব্দের বেগ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটা এরকম, ভি শব্দের বেগ সমানুপাতিক তাপমাত্রা তার বর্গমূল। তার মানে শব্দের বেগ ওই স্থানের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন বের করতে চাই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ কত। আমরা তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ জানি, তাহলে তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বাড়বে, এটা আমরা কনফার্ম, কিন্তু সেটা ম্যাথমেটিক্যালি কত হবে এটা আমাদেরকে নির্ণয় করে নিতে হবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? তাহলে এখন আমাদের কাজ হচ্ছে আমরা শব্দের বেগটা বের করতে চাই। তাহলে আমরা লিখব v2 বাই v1 ইকুয়াল টু √ওভার t2 বাই t1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে রাখবো এই যে সূত্রটা আমরা এখানে লিখেছি এটা কিন্তু কেলভিন স্কেল। ওকে, এটা হচ্ছে কেলভিন স্কেল, ঠিক আছে? ওকে, ফাইন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের কাজ হচ্ছে এখন v2 এর মান বের করা। তো যদি আমি v2 বের করতে চাই তাহলে v2 কে আমি সমান চিহ্নের বাম পাশে রাখলাম, √ওভার t2। প্রিয় শিক্ষার্থীরা, এখানে t2 মানে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ, আর t1 অলওয়েজ 0 ডিগ্রি, ঠিক আছে? v1 অলওয়েজ 0 ডিগ্রিতে শব্দের বেগ। তাহলে আমরা এখানে t1 ইনটু আমরা v1টাকে সমান চিহ্নের ডান পাশে গুণ করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মান বসাবো। আমরা √ওভারের ভেতরে দেখতে পাচ্ছি 25 ডিগ্রি, তাহলে 25 প্লাস 273.15। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি সেন্টিগ্রেড স্কেলের সাথে কেলভিন স্কেলের যে সম্পর্ক সেটি হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর 273.15 কেলভিন, এভাবে আমরা কনভার্ট করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে t1 এখানে কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কেমন? তাহলে 0-র সাথে আমরা এখানে কি করব, 273.15 এটা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে মনে রাখতে হবে এই সম্পর্কটি আসলে কেলভিন স্কেলের জন্য সঠিক, কারণ যদি আমরা এখানে 0 বসাই t1 এর জায়গায় তাহলে কিন্তু এটা অনির্ণেয় হয়ে যাবে, আমরা মানটা বের করতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 330। ওকে, তাহলে আমরা এখন ক্যালকুলেশন করে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি 25 সেন্টিগ্রেডকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কেলভিন স্কেলে নিতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ডিভাইডেড বাই 273.15। 0 ডিগ্রিকে আমরা কেলভিনে নিয়েছি, আমরা ভাগ করলাম, এটাকে √ওভার করতে হবে ইনটু 330। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে অ্যান্সারটা পাচ্ছি সেটি হচ্ছে এরকম 344.7710125। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে যদি আমরা 344.77 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ আমরা সম্পূর্ণ মান লেখার পরে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত আমরা ব্যবহার করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কোনো অঙ্কে যখন আপনাদের টেম্পারেচার দেওয়া থাকবে, তাপমাত্রা দেওয়া থাকবে, তখন আপনাদের কাজ হচ্ছে এই ভি সমানুপাতিক √t এই সমীকরণটাকে ব্যবহার করে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সাথে অন্য যে কোনো ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকবে তার মধ্যে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করব। কেমন প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা বেগ পেয়ে গিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে যে শব্দটা উৎপন্ন হচ্ছে সেই শব্দটা উৎপন্ন হয়ে সামনের দিকে গতিশীল হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, শব্দের গতি আমরা পেয়ে গিয়েছি, বেগ আমরা পেয়ে গিয়েছি 344.77 মিটার পার সেকেন্ড। এখন কাহিনী হচ্ছে এই শব্দটা 20 মিটার যাবে এবং প্রতিফলক পৃষ্ঠে লেগে আবার 20 মিটার ফেরত আসবে। প্রশ্ন হচ্ছে এই যে ফেরত আসবে শব্দটা গিয়ে আঘাত লেগে ফেরত আসবে, এই ফেরত আসা শব্দটা সে শুনতে পাবে কিনা এটাকেই আমরা বলি হচ্ছে প্রতিধ্বনি। তার মানে কিছু শব্দ করার পরে
তার কিছুক্ষণ পর ওই শব্দের পুনরাবৃত্তি যদি আমরা শুনতে পাই, তখন আমরা তাকে বলি হচ্ছে প্রতিধ্বনি হচ্ছে। কেমন? তার মানে আমরা দেওয়ালে যদি একটা বল মারি, বলটা যাবে, দেওয়ালে আঘাত লেগে আবার আমার কাছে ফেরত আসবে। শব্দটার কাহিনীটাও, শব্দের প্রতিধ্বনির কাহিনীও ঠিক সেরকম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি এই শব্দটা দেওয়ালে লেগে বা ওই প্রতিফলক পৃষ্ঠে লেগে আবার যদি শব্দের উৎসের নিকট ফেরত আসে, ঠিক আছে, এবং এই ফেরত আসার সময়টা যদি 0.1 কম হয়, তাহলে কিন্তু প্রতিধ্বনি শোনা যাবে না। 0.1 বা তার বেশি হলে প্রতিধ্বনি শোনা যাবে। ঠিক আছে, আমরা এটাই চেক করব আসলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রতিধ্বনি নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটি হচ্ছে আবার আমরা জানি প্রতিধ্বনির ক্ষেত্রে v ইকুয়াল টু 2d/t। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখানে শব্দের উৎসটা স্থির, ঠিক আছে, তার মানে এখানে যে প্রতিধ্বনিটা শুনবে সে এখানে স্থির। তার মানে শব্দটা 20 মিটার যাবে, আঘাত লেগে আবার 20 মিটারই ফেরত আসবে। কিন্তু এখানে যদি শব্দের উৎসটি গতিশীল হতো, অর্থাৎ সামনে বা পেছনের দিকে সরে যেত, তাহলে কিন্তু আমরা সূত্রটা একটু ভিন্নভাবে চিন্তা করতাম। যেহেতু এখানে শব্দের উৎস এবং প্রতিধ্বনি যে শুনবে তার গতিকে বা তার অবস্থানকে স্থির রাখা হয়েছে, সেহেতু এখানে আমরা v ইকুয়াল টু 2d/t এই ইজি সূত্রটা লিখতে পারি। কেমন প্রিয় শিক্ষার্থীরা? মান যদি বসাই, এখন আমরা বের করব টি এর মান, তাই তো? তা টিটাকে আমরা সমান চিহ্নের বাম পাশে লিখতে চাই। কেমন? এবার আমরা 2d/v, প্রিয় শিক্ষার্থীরা, যদি মান বসাই, 2d মানে হচ্ছে 20 আর v মানে হচ্ছে আমাদের এখানে শব্দের বেগ হচ্ছে 344.77। ওকে প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট ক্যালকুলেশন। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে 40/344.77। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তর হচ্ছে অতএব t ইকুয়াল টু 0.1160 সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, এটা 0.1 এর খুব সামান্য বেশি, 0.1 এর কাছাকাছি, 0.1 এর চেয়ে ছোট না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে শব্দটি এস থেকে সৃষ্টি হয়ে প্রতিফলক পৃষ্ঠ অর্থাৎ 20 মিটার অতিক্রম করে প্রতিফলক পৃষ্ঠে আঘাত পেয়ে আবার উৎসের দিকে ফেরত আসছে। এই যে এস থেকে আর এ গেল, আর থেকে আবার এসে ফিরে এলো, এর জন্য ওই শব্দটির সময় লেগেছে 0.116 সেকেন্ড, অর্থাৎ যেটি 0.1 এর চেয়ে বেশি, অর্থাৎ সে প্রতিধ্বনি শুনতে পাবে। তার মানে আমরা এখানে লিখতে পারি প্রতিধ্বনি শোনা সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখতে পারি প্রতিধ্বনি শোনা সম্ভব। কারণ আমরা কারণ হিসাবে কি বলতে পারি? আমরা কারণ হিসাবে বলতে পারি যে টি এর যে মানটা, এই টি এর মানটা গ্রেটার দেন 0.1। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মস্তিষ্কে যখন কোনো শব্দ প্রবেশ করে, সেই শব্দটা আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড স্থায়ী হয়। অর্থাৎ ওইটুকু সময়ের মধ্যে যদি কোনো শব্দ ঢোকে, তাহলে আমরা প্রতিধ্বনিটা বুঝতে পারবো না। ঠিক আছে, তার মানে 0.1 সেকেন্ড পর পর আমাকে শব্দটা আসতে হবে। তাহলে এখানে শব্দ করার 0.1 সেকেন্ডের বেশি সময়ে শব্দটা ফেরত আসছে। এই জন্য আমরা বলছি প্রতিধ্বনি শোনা সম্ভব হবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা? এরকম গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ পেতে আপনারা সবাই ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। যদি আপনাদের বাসায় এরকম কোনো অঙ্কগুলো প্র্যাকটিস করতে গিয়ে সমস্যায় পড়েন, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রবলেমটি পাঠাবেন। আমরা নেক্সট ভিডিও আপনার সমস্যা দিয়েই বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।